মেহেদি হাসান, টঙ্গী গাজীপুর থাকি। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন, সেটা আমি শেয়ার করছি না। তারপরে তিনি লিখছেন, ঘটনাটি সিলেক্ট হলে অবশ্যই আমাকে জানাবেন। ঘটনাটি আমার এক পরিচিত আঙ্কেলের কাছ থেকে সংগ্রহ করা। অজানা কোনো এক কারণে তার নাম বলতে বারণ। অনিচ্ছাকৃত ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। বলছি তার ভাষায়। সে রাতে আমি ঘুমোতে পারিনি। মনের মধ্যে অদ্ভুত এক কৌতূহল, এক অজানা আকর্ষণ টানছিল আমাকে সেই পুরনো কুটিরের দিকে, যেখানে কেউ যেতে চায় না। গ্রামের এক কোণে নির্জন এক জায়গায় দাঁড়িয়ে আছে কুটিরটি। কত বছর আগে তৈরি হয়েছিল কেউ জানে না। অনেকে বলে ওটা আসলে এক সময় কোনো ধনী জমিদারদের শিকার কুঠি ছিল। আবার কেউ বলে এটা ছিল এক সাধুর আশ্রম, সেখানে সে তপস্যা করত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কুটিরটি ভেঙে পড়ে যেতে থাকে, আর ধীরে ধীরে এক ভয়ানক কাহিনীর জন্ম হয়। কুটিরের দেয়ালগুলো ভাঙাচোরা, ফাটল ধরা কাঠের খুঁটিগুলো যেন এক একটা সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। লতাগুল্মে ছেয়ে গেছে চারপাশ, আর জানালাগুলো ভাঙা। মাঝে মধ্যে বাতাসে জানালার পাল্লাগুলো এমনভাবে নড়ে ওঠে যেন কেউ ভেতর থেকে ঠেলে দিচ্ছে। অনেকেই বলে রাতে ওখান থেকে চাপা ফিসফিস শব্দ আসে, আর কখনো কখনো শোনা যায় কারো কান্নার আওয়াজ। সবাই বলে ওখানে জিনের বাস, কিন্তু আমি ভয় পাই না, কখনো পাইনি। তাই ঠিক করলাম আমি নিজেই যাব, নিজেই দেখব সত্যি কিনা। চাঁদের আলো মাটিতে পড়েছিল সোনালি ছাপ রেখে। বাতাস নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক। আমার হাতে ধরা একটা লণ্ঠন আর এক হাতে লাঠি। ধীরে ধীরে এগিয়ে গেলাম কুঠিটার দিকে। বুকের ভেতর কেমন যেন ধুকফুক করছিল, কিন্তু পা থামায়নি। কুটিরের সামনে এসে দাঁড়াতেই একটা গা ছমছমে অনুভূতি হলো। জায়গাটা একেবারে নীরব, যেন শত বছরেও এখানে কেউ আসেনি। দরজার কাঠ পুরনো, একটু চাপ দিতেই কড়াত করে খুলে গেল। ভেতরে ঢুকতেই দেখি ধুলোয় ঢাকা একটা পুরনো খাট, ভাঙা চেয়ার, আর মেঝেতে কিছু অদ্ভুত চিহ্ন। মনে হলো এখানকার সময় থমকে গেছে। তখনই হঠাৎ বাতাসটা যেন থেমে গেল। মনে হলো আমার আশেপাশে কেউ আছে। পেছন থেকে অদ্ভুত একটা শব্দ আসলো। আমি দ্রুত ঘুরে দাঁড়ালাম। সামনে দাঁড়িয়ে আছে একটা লম্বা ছায়ামূর্তি। তার চোখ দুটো দুধ সাদা, মুখে এক অস্বাভাবিক হাসি। আমার গলা শুকিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? ওটা ধীরে ধীরে এগিয়ে এলো, খুব ধীর গলায় বলল, আমি সেই যে শত বছর ধরে এখানে আছে। আমার গা শিউরে উঠল। পেছনে সরে যেতে চাইলাম, কিন্তু পা আটকে গেল। সেই ছায়া আরো এগিয়ে এসে ফিসফিস করে বলল, তুমি এখানে এসেছো কেন? আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি জানতে চাই সত্যি এখানে জিন আছে কিনা। ওটা হেসে উঠল। সে হাসির শব্দ প্রতিধ্বনিত হলো। তারপর বলল, তুমি যা চেয়েছ তাই পাবে। এরপর কি হলো আমি জানি না। আমি কিছুই মনে করতে পারছি না। পরদিন সকালে আমাকে কুঠির সামনে পড়ে থাকতে দেখা গেল। আমার চোখ দুটো তখন ছিল অস্বাভাবিক লাল, মুখে এক অদ্ভুত হাসি। গ্রামের লোকজন খুঁজে পায় আমাকে। এখনো মাঝে মাঝে আমি ফিসফিস করে বলি, আমি সত্যিটা দেখেছি, আমি সত্যিটা জানি। কিন্তু কেউ বিশ্বাস করে না। ঘটনার পরদিন থেকে আমার জীবনে পরিবর্তন আসতে শুরু করলো। আমি আর আগের মতো নেই। গ্রামের লোকেরা আমার দিকে তাকালে কেমন যেন ভয় পায়। আমার শরীরে সবসময় একটা অস্বাভাবিক শীতল অনুভূতি লেগে থাকে। আর রাতে ঘুমানোর সময় মনে হয় কেউ আমার পাশে বসে আছে। আমার মা প্রথম লক্ষ্য করলো ব্যাপারটা। এক রাতে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ ঘুম ভেঙে দেখি মা পাশে দাঁড়িয়ে কাঁপছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মা? মা থরথর করে বলল, তোর মুখের উপরে একটা ছায়া ছিল, যেন কেউ ফিস ফিস করে কিছু বলছিল।
আমি ভয় পেলেও কিছু বললাম না। পরদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে দেখতে গিয়ে চমকে উঠলাম। আমার চোখে চারপাশে কালো ছায়া, শরীর কেমন শুকিয়ে গেছে, আর আমার মুখে সবসময় একটা অদ্ভুত হাসি লেগে থাকে। এরপর রাতের বেলা আমার ঘরে অদ্ভুত শব্দ শোনা যেতে লাগলো। মাঝে মাঝে মনে হতো আমার পাশে কেউ বসে ফিসফিস করছে, আবার কখনো জানালার পাশে অদ্ভুত ছায়া দেখতাম। আমি ভয় পেতে শুরু করলাম। এক রাতে ঘুমের মধ্যে আমার শরীর হঠাৎ কেমন শক্ত হয়ে গেল। আমি নড়তে পারছিলাম না। চোখের সামনে একটা কালো ছায়া দেখা গেল। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। আমার মনে হলো আমি চিৎকার করতে চাই, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। হঠাৎ ছায়াটি বলল, তুমি আমার কুটিরে যাবে? আমাদের তোমাকে অনেক কিছু বলার আছে। আমি ঘুমের ঘোরে মাথা নাড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙতেই বুঝতে পারলাম আমার হাতের তালুতে এক অদ্ভুত চিহ্ন, মনে হলো আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। এখন আর পেছনে ফেরার উপায় নেই, আমাকে কুটিতে যেতেই হবে। আমি জানি না সেখানে আমার জন্য কি অপেক্ষা করছে। আমি আবার কুটিরে গেলাম। এবার কেবল কৌতূহল নয়, একটা রহস্য উদ্ঘাটনের তীব্র আকাঙ্ক্ষা আমাকে ঠেলে নিয়ে গেল সেই পুরনো স্থানে। দরজা ঠেলে ঢুকতেই দেখি আগের মতো সবকিছু ধুলোয় ঢাকা, কিন্তু এবার বাতাসে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে আছে, যেন পোড়া কাঠ আর ধূপের মিশ্রণ। হঠাৎ আমি মেঝেতে খেয়াল করলাম এক দুই জায়গায় ধুলো নেই, সেখানে স্পষ্টভাবে একটা বৃত্ত আঁকা, আর তার মাঝখানে ছোট্ট একটা দরজার চিহ্ন। বুকের মধ্যে কেমন যেন ঢিপ ঢিপ করতে লাগলো। আমি হাত দিয়ে মাটি সরাতে দেখলাম একটা কাঠের দরজা। আমি দরজা খুললাম, আর তার নিচে দেখলাম অন্ধকারে ঢাকা এক সিঁড়ি। নিচ থেকে আসছে চাপা ফিসফিসানি আর শ্বাস প্রশ্বাসের শব্দ। আমি জানি আমাকে নিচে নামতেই হবে। আমি ধীরে ধীরে সেই অন্ধকার সিঁড়ির দিকে এগোলাম। হাতের লণ্ঠনের আলো ঝিমিয়ে আসছে, আর চারপাশের শীতল বাতাস যেন আরো ভারী হয়ে উঠছে। নিচ থেকে ভেসে আসা ফিসফিসানির শব্দ স্পষ্ট হতে লাগলো, যেন কেউ নিচে দাঁড়িয়ে আমার আসার অপেক্ষা করছে। প্রথম ধাপ পেরোনোর পরেই আমার গায়ের লোম খাঁড়া হয়ে উঠল। মনে হলো অদৃশ্য কোনো শক্তি আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। দ্বিতীয় ধাপে পা রাখতেই পেছন থেকে দরজাটা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। আমি থমকে দাঁড়ালাম, কিন্তু পেছনে তাকানোর সাহস হলো না। আমি ধীরে ধীরে নামতে লাগলাম। একসময় সিঁড়ি শেষ হলো, আর আমি এক বিশাল গুহার ভেতর পৌঁছালাম। দেওয়ালে পুরনো লণ্ঠন ঝুলছে, তার ফিকে আলোয় আমি যা দেখলাম তাতে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। গুহার মাঝখানে পাথরের বেদির ওপর বসে আছে সেই ছায়ামূর্তি। আগের সেই দুধ সাদা চোখ, মুখে সেই অস্বাভাবিক হাসি, কিন্তু এবার তার চারপাশে ছায়ার মতো আরো কিছু অবয়ব দেখতে পেলাম। তাদের চেহারা অস্পষ্ট, কিন্তু তারা যেন আমার দিকে তাকিয়ে আছে। ছায়ামূর্তি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার স্বর গভীর, ভয়ঙ্কর। তুমি ফিরে এসেছো। আমরা জানতাম তুমি আসবে, কারণ তুমি এখন আমাদের একজন। আমার শরীর জমে গেল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তোমরা কি? আমি কি চাইলে এখান থেকে যেতে পারবো? হেসে উঠল ওরা। গুহার দেয়ালগুলোতে সেই হাসির প্রতিধ্বনি ঘুরে বেড়ালো। তুমি আর আগের মতো নেই। কুটির তোমাকে গ্রহণ করেছে। তোমার রক্তে এখন আমাদের ছোঁয়া লেগেছে। তুমি পালাতে পারবে না। আমি আতঙ্কে পিছু হটতে চাইলাম, কিন্তু আমার পা যেন জমে গেছে। তখনই একটা কণ্ঠস্বর আমার মাথার ভেতরে কথা বলতে লাগলো। এক নারী কণ্ঠ, গভীর আর মায়াময়। তুমি যদি এখান থেকে বের হতে চাও, তবে সত্য জানতে হবে। এখানে কেন এসেছিলে মনে আছে?
আমি মনে করতে চেষ্টা করলাম, হ্যাঁ, আমি এসেছিলাম কৌতূহল থেকে, কিন্তু এখন মনে হচ্ছে এই জায়গার সঙ্গে আমার গভীর কোনো সম্পর্ক আছে। নারী কণ্ঠ বলল, এই কুটির একসময় আমার ছিল। আমি এক অভিশপ্ত সাধককে আশ্রয় দিয়েছিলাম। সে অন্ধকার শক্তির সাধনা করত। এক রাতে সে নিজেকে অমর করার জন্য এক ভয়ানক আচার শুরু করে। আমি তাকে বাধা দিতে চাই, কিন্তু সে আমাকে হত্যা করে এই কুটিরে বেঁধে রাখে। সেই রাত থেকে আমি এখানেই আছি, অন্ধকারের মাঝে। আমি শ্বাস আটকে শুনছিলাম। নারী কণ্ঠ আবার বলল, তুমি মুক্ত হতে চাও, তবে আমাকে মুক্ত করো। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে? নারী কণ্ঠ বলল, বেদির উপর রাখা লাল পাথরটা দেখেছ? ওটা ভেঙে দাও। আমি তাকিয়ে দেখি বেদির ওপর একটা ছোট লাল পাথর রাখা। আমি দ্বিধান্বিত হলাম, কিন্তু তখনই ছায়ামূর্তিটি আমার দিকে এগিয়ে এলো। ওটা ছবে না। কিন্তু আমি আর সময় নষ্ট করলাম না। ঝাঁপিয়ে পড়ে লাল পাথরটা হাতে নিলাম আর শক্তি দিয়ে মাটিতে ছুঁড়ে মারলাম। এক মুহূর্তের জন্য সবকিছু নিঃশব্দ হয়ে গেল। তারপর একটা বিকট চিৎকার বাতাস কাঁপিয়ে তুলল। গুহার দেওয়ালে ছায়াগুলো মোচড়াতে লাগলো, আর সেই ছায়ামূর্তি যন্ত্রণায় কাঁতরাতে লাগলো। আমি দেখতে পেলাম ধোঁয়ার মতো একটা সাদা আলো বেরিয়ে এসে গুহার ছাদ ভেদ করে ওপরে উঠে যাচ্ছে। নারীকণ্ঠ মৃদু স্বরে বলল, ধন্যবাদ, এখন তুমি মুক্ত। গুহার ভেতর থেকে এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হলো, আর আমার চারপাশ অন্ধকার হয়ে গেল। আমি যখন জ্ঞান ফিরে পেলাম, তখন আমি কুটিরের বাইরে পড়ে আছি। কুটিরটা আরো ধ্বংসপ্রাপ্ত, যেন 100 বছর ধরে কেউ সেখানে আসেনি। গ্রামের লোকেরা আমাকে দেখে এগিয়ে এলো, কিন্তু তারা আমাকে চিনতে পারল না। আয়নায় নিজেকে দেখে আমিও চমকে উঠলাম। আমার চোখের কালো ছায়া উধাও, মুখের অস্বাভাবিক হাসিটা চলে গেছে। আমি আবার স্বাভাবিক, কিন্তু আমি জানি সেই ছায়ামূর্তি আর ফিরে আসবে না। কুটিরের অভিশাপ শেষ হয়েছে। আমি আর কখনো সেখানে ফিরে যাইনি, কিন্তু আজও রাতে বাতাসে কখনো কখনো শুনতে পাই একটা ফিসফিসানি।